কিউবা, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক এবং লিবিয়ার পর আমেরিকা যুক্তরাষ্ট্রকে এবার লাতিন আমেরিকার খনিজ তেল সম্পদে ভরপুর ভেনেজুয়েলাকে সামরিক আক্রমণ করতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বিগত 15 বছর ধরে এই ভেনেজুয়েলা রাষ্ট্রকে আক্রমণ করতে চেয়েছে বারবার, আর সেই আক্রমণের পরিকল্পনাকে শেষ পর্যন্ত এই 2025 সালে বাস্তবায়িত হতে যাচ্ছে। এই নিয়ে বর্তমানে বিশ্ব রাজনীতি সরগরম। 2007 সালে উগো চাভেজের ভেনেজুয়েলার সমস্ত খনিজ সম্পদকে রাষ্ট্রীয়করণ করার পর থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র একটার পর একটা স্যাংশন লাগিয়েছে এই ভেনেজুয়েলা রাষ্ট্রের উপরে। তাতেও যখন ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানরা আমেরিকার এই সাম্রাজ্যবাদী জুলুমের কাছে মাথা নত করেনি, আমেরিকার ভেনেজুয়েলা থেকে যে বিপুল পরিমাণে খনিজ সম্পদ লুট করার বাসনা যখন পূর্ণ হয়নি, এই অবস্থায় আমেরিকা আর দেরি করতে প্রস্তুত নয়। আমেরিকা এবার ভেনেজুয়েলাকে আক্রমণ করে সেখানকার নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করে দিয়ে তাদের পছন্দের মারিয়া করিনা মাচাডোকে সরকারে বসিয়ে ইচ্ছে মতো প্রাকৃতিক সম্পদ যথা খনিজ তেল, সোনা, আকরিক লোহা, তামা, কোবাল্ট ইচ্ছা মতো লুট করে এনে আমেরিকা সাম্রাজ্যের ভিতকে আরো শক্তিশালী করার জন্য এবার যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে যে আমেরিকা যুক্তরাষ্ট্র সত্যি সত্যি হামলা করতে চলেছে, এই বিশ্বাস এখন যারা বিশেষজ্ঞ তাদের মনে পাকাপাকি জায়গা করেছে এই কারণেই। কারণ ভেনেজুয়েলাকে ঘিরে এই যে ক্যারিবিয়ান সাগর রয়েছে, ক্যারিবিয়ান সাগরের চারিদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এক বিপুল সামরিক অস্ত্রের এই যে মোতায়েন রেখেছে। অতএব এই যে সামরিক অস্ত্রের যে মহড়া, যে বিপুল পরিমাণের আয়োজন ভেনেজুয়েলা রাষ্ট্রের সীমানা ঘিরে তার উপকূল বরাবর, আর এতেই আতঙ্ক বেড়ে চলেছে। তাহলে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে যে কোনো মুহূর্তেই এই আমেরিকার সেনা হামলা করতে পারে ভেনেজুয়েলা রাষ্ট্রকে। আর সত্যি সত্যি যদি আমেরিকা ভেনেজুয়েলাকে আক্রমণ করে তা আমেরিকার জন্য অত্যন্ত মারাত্মক হবে। আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আক্রমণ করে তার দেশকে দখল করতে চাইছে, তার পেছনে একটি মারাত্মক কারণ রয়েছে। কারণ আমেরিকা পৃথিবীতে যতগুলো যুদ্ধ করেছে তার একটি লক্ষ্য ছিল, বিশেষ করে খনিজ তেল, প্রাকৃতিক সম্পদকে লুট করে এনে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করা, আমেরিকার অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করা। ভেনেজুয়েলার সঙ্গে এই যে বর্তমানে যে সংঘাত, তার পশ্চাতেও ওই একই কারণ। আমেরিকা যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী, আগ্রাসী এবং ইউরোপ মহাদেশ সপ্তদশ, অষ্টদশ এবং ঊনবিংশ শতক জুড়ে যে আগ্রাসন চালাতো, ঠিক একই আগ্রাসনকে নতুন মোড়কে চালিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিপুল পরিমাণে খনিজ সম্পদের ভান্ডার রয়েছে, তার মধ্যে অন্যতম যে খনিজ তেল। ভেনেজুয়েলাতে 303 বিলিয়ন ব্যারেল খনিজ তেল মজুত রয়েছে। পৃথিবীর মোট খনিজ তেলের 17.5%, 17.5% খনিজ তেলের সম্পদ রয়েছে শুধুমাত্র ভেনেজুয়েলাতে। সৌদি আরবে যখন 267 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে, সেখানে ভেনেজুয়েলাতে 303 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। পরিসংখ্যানগত দিক থেকে আমরা বলতে পারি যে ভেনেজুয়েলা থেকে প্রতিদিনে যদি 35 লক্ষ ব্যারেল করে তেল প্রতিদিন তোলা হয়, তাহলে 236 বছর লাগবে এই তেলকে ফোরাতে। স্বাভাবিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে আমেরিকার কেন এত লালসা ভেনেজুয়েলা রাষ্ট্রকে ঘিরে। ভেনেজুয়েলা যদি দখল করতে পারে কিংবা যদি কোনো পুতুল সরকারকে বসাতে পারে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আগামী 200 বছরের জন্য খনিজ তেলের নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এটা সবচাইতে বড় কারণ। দ্বিতীয় কারণ কি? এই ভেনেজুয়েলা রাষ্ট্র
যেটা বলতে পারি আমরা খনিজ সম্পদের ভান্ডার, সেই ভান্ডারে কি নেই? খনিজ তেলের পর আমরা সোনার কথায় আসি। এখানে 10,000 টন সোনা একটা ভান্ডার রয়েছে, মজুত রয়েছে এই ভেনেজুয়েলার মাটির তলাতে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে যখন 8,200 টন মতো সোনা মজুত আছে, সেখানে ভেনেজুয়েলার মাটির তলে 10,000 টন সোনার একটা বিপুল ভান্ডার রয়েছে। সোনার পরে আমরা আসবো হীরের কথায়। পৃথিবীতে যতগুলো হীরের মজুত রয়েছে, যতগুলো হীরের খনি রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি হীরের খনি রয়েছে এই ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলা, বলিভিয়া এবং ব্রাজিল, এই তিনটি দেশ মিলে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই হীরের খনি রয়েছে। সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্রের এই প্রাকৃতিক সম্পদের প্রতি লালসা থাকা কিছুমাত্র অস্বাভাবিক নয়। আমরা আরো দেখব এখানে লোহা, আকরিক লোহা ভেনেজুয়েলার মাটির তলে 14.6 মিলিয়ন টনের একটা বিপুল আকরিকের সঞ্চয় রয়েছে। বর্তমান সময়ে কোলটান বলে যে আকরিক ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেল তৈরিতে, আধুনিক যে শক্তিশালী ব্যাটারি তৈরিতে সবচাইতে বেশি প্রয়োজনীয় হয়, যেটা প্রিশিয়াস অ্যান্ড ক্রুশিয়াল মেটাল, এই কোলটানের একটা বিরাট ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। আবার তামা, প্রচুর পরিমাণে এখানে তামার মজুত রয়েছে বক্সাইট। তামা এবং বক্সাইট দুটি অত্যন্ত প্রয়োজনীয় আকরিক বর্তমান আধুনিক শিল্পের ক্ষেত্রে। বক্সাইট উড়োজাহাজ, এরোপ্লেন নির্মাণে অত্যন্ত জরুরি, অ্যালুমিনিয়াম তৈরিতে, ইলেকট্রিক্যাল শিল্পে আমাদের তামা। এদিকে আমরা দেখছি কয়লারও বিপুল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। তাহলে বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি ব্যবহার হয় খনিজ তেল, তার ভান্ডার রয়েছে। যেটা ব্যবহার হতো অতীতকালে প্রচুর পরিমাণে, এখনো তার ব্যবহার রয়েছে কয়লা, তার মজুত রয়েছে ভেনেজুয়েলাতে। অন্যদিকে কোলটান, আগামী দিনে ইলেকট্রিক্যাল ভেহিকেলস বা ব্যাটারি শক্তির ব্যবহার বাড়ছে, সেখানেও কিন্তু ভেনেজুয়েলা শক্তিশালী। আমরা যেটা আরো গুরুত্বপূর্ণ দিক, REES অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস, যেটা নিয়ে বর্তমানে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ। চীন যখন বলল যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমরা এই REES দেব না, তখন হুমড়ি খেয়ে গিয়ে শি জিনপিং এর হাত পা ধরা অবস্থা ডোনাল্ড ট্রাম্পের। কারণ কি? আধুনিক বিজ্ঞানের সবচাইতে বেশি প্রয়োজনীয় যে বস্তু, সেই রেয়ার আর্থ এলিমেন্টসেরও বিপুল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলা দেশে। তো ভেনেজুয়েলা অপর এক শক্তিশালী শক্তির উৎস প্রাকৃতিক গ্যাসেরও আন্দিজ পর্বতমালা এবং সমুদ্র অঞ্চল জুড়ে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে এই ভেনেজুয়েলা দেশে। এই গ্রাফ থেকে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে ভেনেজুয়েলা পৃথিবীর একটি ব্যতিক্রমী দেশ, যে দেশকে প্রকৃতি একটার পর একটা সম্পদ দিয়ে ভরিয়ে তুলেছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এটা জ্যাকপট হতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলাকে একবার দখল করতে পারে, তাহলে তার ঋণ 37 ট্রিলিয়নের ঋণ হয়তো অচিরেই শোধ হয়ে যাবে, কিংবা আগামী দিনে তার সাম্রাজ্য আরো 100 বছরের জন্য আরো স্থায়ী হবে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার একটার পর একটা বড় কোম্পানি, ওয়াল স্ট্রিট, সকলে মিলে এক জায়গায় বসে তারা ষড়যন্ত্রে লিপ্ত। আর এই ষড়যন্ত্রের শরিক গোটা ইউরোপ মহাদেশ। ইউরোপ এবং আমেরিকা একত্রিত হয়ে তারা বর্তমানে এই ভেনেজুয়েলাকে তারা ধ্বংস করতে চাইছে। আমরা একটি বিষয় দেখে নিতে পারি। ইউরোপ মহাদেশ যখন এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে তারা সাম্রাজ্য গড়ে তুলছে, কলোনি তৈরি করছে, সেই সময়ে ইউরোপ একটি দারুণ ন্যারেটিভ তৈরি করেছিল। ন্যারেটিভটা কি? যে ইউরোপ হচ্ছে সভ্যতার আঁতুড়ঘর, মানব সভ্যতাকে তারা পথ দেখায়। তাই আফ্রিকা এবং এশিয়া মহাদেশ একটি বর্বর অন্ধকারচ্ছন্ন মহাদেশ, সেই মহাদেশে তারা সভ্যতার আলো পৌঁছে দিচ্ছে। ইট ওয়াজ আ সিভিলাইজিং মিশন। ইউরোপের একদিকে পাদ্রীরা তাদের শ্রেষ্ঠ ধর্ম প্রচার করছিল, অন্যদিকে শাসকরা এসে আমাদের দেশগুলোকে দখল করছিল। তারা একটা চমৎকার গল্প ফেলেছিল
যে আমরা সভ্য, তোমরা অসভ্য, সুতরাং তোমাদেরকে আমরা সভ্য করতে এসেছি, তোমাদের সম্পদের প্রতি আমাদের বিন্দু লালসা নেই, কিন্তু ঈশ্বরের পক্ষ থেকে আমাদের একটা দায়, যেহেতু আমরা আলোকিত, তোমাদের আমরা আলোকিত করতে এসেছি। এই ন্যারেটিভ এখন পৃথিবীর সবাই জানে যে ইউরোপ যখন অন্ধকারে ছিল, এশিয়া মহাদেশ তখন আলোকিত। তারা কেবলমাত্র আমাদেরকে সামরিক শক্তিতে হারিয়ে আমাদেরকে শোষণ করেছে। এই একই খেলা, এই ন্যারেটিভের খেলা এখন করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা সকলেই জানি যে যখন ইরাক আক্রমণ করেছিল, সাদ্দাম হুসাইনের যখন সমৃদ্ধ সাজানো একটা দেশ, যে ইরাক মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র ইরাক, সেই সময় সেই ইরাককে আক্রমণ করতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কারণ কি? কারণ আমেরিকার যে ডলার, সেই ডলার ব্যবস্থাকে মানতে চাইছে না সাদ্দাম হুসাইন। সুতরাং সাদ্দাম হুসাইনকে আক্রমণ করতে হবে। আর দ্বিতীয় কারণ কি? ইরাকের যে খনিজ তেল, সেই খনিজ তেলকে লুট করতে হবে। দুটো কারণ যখন এক জায়গায় হয়ে গেল, তখন আমেরিকা শুরু করলো সাদ্দাম হুসাইনের বিরুদ্ধে প্রচার। কি প্রচার করলো? ইরাকে প্রচুর পরিমাণে সাদ্দাম হোসেন একটা জৈব রাসায়নিক অস্ত্র মজুত করেছে, একটা বিরাট যে মাস ডিস্ট্রাকশন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন, সেই উইপেন নাকি সারা পৃথিবীর মানব জাতিকেই ধ্বংস করে ফেলবে, এত বিপুল ভান্ডার গড়ে তুলেছে। সুতরাং কি, তাহলে উচিত এখানে মসিহা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রই পারে, তারা ইরাক হামলা করে সেই অস্ত্রের ভান্ডারকে তারা ধ্বংস করে দেবে, মানব জাতিকে বাঁচাবে। কে বাঁচাবে? আমেরিকা। এই যে সুন্দর গল্প বলেছিল, তারপরে 2003 সালে যুদ্ধ করে ইরাককে ধ্বংস করার পর আমেরিকার কোনো বিজ্ঞানী, এমনকি জাতিপুঞ্জের অসংখ্য দল এসছে ঝাঁকে ঝাঁকে বারবার ইরাকের মাটি পরীক্ষা করেছে, কিন্তু কোথাও সেই অস্ত্রের কোনো সন্ধানই মেলেনি। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক একই ন্যারেটিভ তৈরি করেছে 2025 সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে। আমরা দেখে নিই চারটা, খুব চমৎকার, দেখলে আমরা খুব আনন্দিত হব বা আমরা অনেক কিছু শিখতে পারবো। কেমন? দেখুন, একই কথা বলা হচ্ছে এখন বর্তমানে ভেনেজুয়েলার বিরুদ্ধে, ড্রাগ ট্রাফিকিং স্টেট। বারবার ডোনাল্ড ট্রাম্পের আপনার সাংবাদিক সম্মেলন খেয়াল করে দেখবেন যে ভেনেজুয়েলাকে বলা হচ্ছে যে হ্যাভেন অফ নার্কোটিক্স, অর্থাৎ মাদকের স্বর্গরাজ্য ভেনেজুয়েলা। আমেরিকা যুক্তরাষ্ট্র সহ কানাডা, ইউরোপ, সারা পৃথিবীর বাজারে মাদক দ্রব্যকে ছড়িয়ে দিচ্ছে নাকি ভেনেজুয়েলা রাষ্ট্র। ফলে যুবক সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই পৃথিবীর যুব সম্প্রদায়কে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প এখন মসিহা হয়েছেন। তিনি এই ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। মজার ব্যাপার, মাস ডিস্ট্রাকশন। এমন দেখুন যে যখন ইরাক বিশ্বের 5ম বৃহত্তম তেল রিজার্ভ করত, ইরাকে পৃথিবীর 5 নম্বর দেশ যেখানে প্রচুর পরিমাণে খনিজ তেল সঞ্চিত আছে, আর ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ তেল ভান্ডার। সুতরাং মিল তো রয়েছে। সাদ্দাম হুসাইনকে ঠিক যেভাবে সারা পৃথিবীর কাছে মানব জাতির একটা শত্রু হিসাবে, দানব হিসাবে গড়ে তোলা হয়েছিল, বর্তমানে ভেনেজুয়েলার যে শাসক নিকোলাস মাদুরো, এই নিকোলাস মাদুরোকে একটা ভয়ঙ্কর দানবিক মানুষ, গণতন্ত্রের শত্রু, তিনি একনায়ক এবং তিনি স্বৈরাচারী, অত্যাচারী, দেশের মানুষকে নির্বিচারে খুন করেন। এই সমস্ত ঝুড়ি ঝুড়ি বস্তা পচা মিথ্যা কথা এখন আমেরিকার সরকার, আমেরিকার মিডিয়া, আমেরিকার কর্পোরেট হাউস প্রচার করছে একতালে। গোটা ইউরোপও এই প্রচারের সঙ্গে তারা যুক্ত হয়েছে। আমেরিকা এবং ইউরোপ মিলিতভাবে এখন নিকোলাস মাদুরোর বিরুদ্ধে গালাগাল করছে, তাকে খারাপ করে তুলে ধরা হচ্ছে। যেভাবে ইরাকে আমেরিকা যুক্তরাষ্ট্র একটার পর একটা স্যাংশন দিয়েছিল, অনুরূপ স্যাংশন দিয়ে বিকলঙ্গ করা হচ্ছে তেল উত্তোলনকে ভেনেজুয়েলার। এখানে লিবারেশন অ্যান্ড ডেমোক্রেসি রেটরিক। আমেরিকা সারা পৃথিবীর কাছে নিজেকে জাহির করতে চায় গণতন্ত্রের ঠিকাদার হিসেবে। তিনি হচ্ছেন চৌকিদার গণতন্ত্রের। সারা পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বা তিনি মহান। অতএব তার যে গণতন্ত্রের মডেল, সেই মডেলকে হুবহু কপি করতে হয় পৃথিবীকে, না হলে সেটা মিথ্যা, সেটা ভুল। তাতে দেশের মানুষের যতই উন্নতি হোক, দেশের মানুষ যতই সুখে থাক, আমেরিকার তাতে কোনো সুখ নেই বা পছন্দ নয়। চীন এখন এগিয়ে চলেছে, একটাই কথা, চীন গণতন্ত্র নেই। তোমার দেশে গণতন্ত্রে কত মানুষ সুখী আছে সেই উত্তর আমেরিকা দেবে না।
চীনে যদি সবাই সুখী হয় তাতেও দোষ, কারণ চীন আমেরিকার গণতন্ত্রকে মডেল করেনি। সুতরাং ভেনেজুয়েলার বিরুদ্ধে অনেক আক্রোশ, অনেক অভিযোগ। তাই ভেনেজুয়েলাকে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র করতে গেলে কি করতে হবে? তাহলে এইখানে দেখুন একটি মজার গল্প আছে, সেই গল্পটা আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, বোঝার দরকার। আমেরিকা যুক্তরাষ্ট্রের পছন্দের মানুষ এখন, সেই পছন্দের মানুষ হলেন এই মারিয়া করিনা মাচাডো। এই মারিয়া করিনা মাচাডোকে সামনে রেখেই এখন আমেরিকা চাইছে তাকে ক্ষমতায় বসিয়ে তার আগামী দিনের স্বপ্ন পূরণ করতে। 2003 সালে ইরাক হামলা করার পর গোটা ইরাকে প্রায় লক্ষ মানুষ খুন হলেন। তারা তৈরি করলেন একটি পাপেট সরকার। এই পাপেট সরকারের মাধ্যমে ইরাকে ধারাবাহিক শোষণ চলল এবং ইরাকে আইসিসের মতো মারাত্মক ভয়ঙ্কর জঙ্গি কার্যকলাপ শুরু হলো ইরাকে। ঠিক একই ঘটনা ঘটতে চলেছে ভেনেজুয়েলাতে। আমাদের আশঙ্কা, আমাদের অনুমান, ওই মারিয়া করিনা মাচাডোর মতো একজন দুর্বল পুতুল মহিলাকে ক্ষমতায় বসিয়ে আমেরিকা আগামী দিনে ভেনেজুয়েলায় তাদের স্বার্থ সিদ্ধি করতে চলেছে এবং ভেনেজুয়েলার যারা গণতন্ত্রপ্রেমী, যারা সাম্রাজ্যবাদের এই অপশাসনকে বিশ্বাস করে না, তার বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে খুন করতে চাইছে আমেরিকা। এই মতলব। চলুন আমরা এগিয়ে যাই, এরপরে আমরা দেখে নেব বিস্তারিতভাবে যে আমেরিকার কোন কোন কোম্পানিগুলো এতদিন ধরে ভেনেজুয়েলাতে তারা সন্ত্রাস করছিল, তারা লুট করছিল, কিন্তু বর্তমানে ভেনেজুয়েলার শাসক রুখে দাঁড়ানোতে সেটা আর পাচ্ছে না। আমেরিকা চাইছে নতুন করে যে কোনো মূল্যে আবারও তাদের সেই শোষণকে চালিয়ে যেতে। কোন কোন কোম্পানিগুলো আমরা দেখব। দেখুন, 1920 সাল থেকে 1976 সাল পর্যন্ত আমেরিকার যে কোম্পানি এক্সন মোবিল, গালফ অয়েল, টেক্সাকো এবং ইউরোপের কোম্পানি শেল, এই কোম্পানিগুলো ভেনেজুয়েলা থেকে যে তেল আহরণ করেছে, তেল রপ্তানি করেছে, তার 95% লাভ তারা নিজেরা ভোগ করেছে। ভেনেজুয়েলাকে মাত্র 5% লাভ দিয়েছে ভেনেজুয়েলাকে। যে দেশের তেল তারা আহরণ করছে সেই দেশের মানুষের জন্য মাত্র 5%। ফলে কি হলো? ভেনেজুয়েলার মানুষ অনাহারে, অসংখ্য মানুষ অনাহারে না খেতে পেয়ে মারা যাচ্ছে, ওদিকে আমেরিকার এই কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করছে। এই যে ভয়ঙ্কর শোষণ দীর্ঘদিন ধরে চলছিল ভেনেজুয়েলাতে, তারপরে 1976 সাল আসে। 1976 সালে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি কার্লোস আন্দ্রেস পেরেজ, এই পেরেজ তিনি কিন্তু এসে প্রথম তিনি একটি রাষ্ট্রীয় কোম্পানি নির্মাণ করলেন এবং তিনি বললেন খনিজ তেলের এই খনিজ সম্পদকে জাতীয়করণ করতে হবে। অর্থাৎ এই পিডিভিএসএ এখন থেকে তারাও ভেনেজুয়েলা খনিজ তেল আহরণ করবে, তারা পরিশোধন করবে এবং এই যে কোম্পানিগুলো যারা এতদিন তেল তুলছিল, এক্সন মোবিল, গালফ অয়েল, টেক্সাকো, শেল, এই কোম্পানিগুলোকে তারা যে লাভ করবে, তারা তেল আহরণ করে যা লাভ করবে তার 50% লাভ, অর্থাৎ খনিজ তেল তোলার পরিশোধন করার যত খরচ সব বাদ দিয়েও যে টাকাটা লাভ হবে সেই লাভের 50% লাভ তাদেরকে দিতে হবে ভেনেজুয়েলার সরকারকে, যাতে ভেনেজুয়েলার মানুষের জীবনযাপনের মান উন্নয়ন হয়, সেখানকার মানুষ লেখাপড়া করতে পারে, হাসপাতাল রাস্তাঘাট তৈরি হয়। যে দেশের সম্পদ তারা ন্যায্য দাবি করলো, কিন্তু সেই দাবিকে মানতে রাজি হলো না আমেরিকার এই কোম্পানিগুলো। তারা বিদ্রোহ ঘোষণা করলো এবং এই ভেনেজুয়েলার শাসককে তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়ে তারা বেরিয়ে গেল। একটা অংশ তারা শেভরন, তারা রাজি হয়ে গেল এই শর্তে, তারা তেল তুলতে লাগলো এবং দুটি কোম্পানি এক জায়গায় হয়ে এক্সন মোবিল তারাও কাজ করতে লাগলো। টোটাল ফ্রান্স থেকে এই দুটি কোম্পানি নতুন করে যোগদান করলো। 1976 থেকে 2000 সাল এই সময়টায় প্রথম ভেনেজুয়েলার মানুষ তারা তাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ তার লাভ পেল। ভেনেজুয়েলার মানুষের শিক্ষার হার বাড়লো, রাস্তাঘাট তৈরি হলো, একটার পর একটা শহর গড়ে উঠলো, গ্রামের মানুষ ঝাঁকে ঝাঁকে শহরগুলিতে বসবাস করতে লাগলো, মানুষের জীবনযাপনের মান অনেকখানি বৃদ্ধি পেয়ে গেল ভেনেজুয়েলাতে এই
প্রাকৃতিক সম্পদের রাষ্ট্রীয়করণ করার ফলে স্বাভাবিকভাবেই এটি একটি পরীক্ষা ছিল যে দেশের সম্পদ, সেই সম্পদের উপরে সেই দেশের মানুষের হক সব থেকে বেশি হবে, আমেরিকার কোম্পানিগুলো নয়। কিন্তু আমেরিকার কোম্পানিগুলো এই সত্যকে মানতে রাজি ছিল না। 2007 সাল 1998 সালে ক্ষমতায় এসেছিলেন ইউগো চাভেজ। তিনি লাতিন আমেরিকার সবচাইতে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। তিনি মসিহা হয়েছিলেন লাতিন আমেরিকার। প্রত্যেকটা মানুষের বিশ্বাস ছিল চাভেজই পারে এই লাতিন আমেরিকার মানুষের দুঃখ দূর করতে। তাই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে তিনি আরো এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত নিলেন যে রাষ্ট্রীয় যে কোম্পানি পিডিভিএসএ ভেনেজুয়েলার, সেই পিডিভিএসএ কোম্পানিকে ঘোষণা করা হলো দেশের সমস্ত কোম্পানি যে তেল খনিগুলো আছে, খনিজ সম্পদের আহরণ করা, যে সেই সমস্ত খনির মালিক হবে আইন অনুসারে পিডিভিএসএ। এবং এই যে কোম্পানিগুলো তারা যারা তেল আহরণ করবে ভেনেজুয়েলাতে, এই সমস্ত কোম্পানির 60% শেয়ারের মালিক হবে পিডিভিএসএ। তাহলে 40% মালিকানা থাকবে এই কোম্পানিগুলোর, আর 60% মালিকানা নেবে ভেনেজুয়েলার সরকার বা ভেনেজুয়েলার কোম্পানি। এই দাবি কিন্তু কোনোভাবেই মানতে রাজি হলো না এই কোম্পানিগুলো। এক্সন মোবিল, টোটাল এবং এনি, এরা বেরিয়ে গেল এবং ভেনেজুয়েলার নামে একাধিক মামলা করে দেওয়া হলো। আমেরিকার সরকারকে প্রবল চাপ দিল কারা? এই কোম্পানিগুলো, এক্সন মোবিল। কারণ ভেনেজুয়েলাকে আর্থিকভাবে মাজা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমেরিকার সরকার শুরু করলো ষড়যন্ত্র। 2007 সাল থেকে শুরু হয়ে গেল ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ। একটার পর একটা স্যাংশন লাগিয়ে দেওয়া হলো। যখন ভেনেজুয়েলা দিনে 35 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করছিল, সেই তাতে এসে কোপ পড়ল। কারণ ভেনেজুয়েলা আর বিদেশে তেল রপ্তানি করতে পারবে না কোনোভাবেই। এই জায়গাটায় দুটি কোম্পানি এলো, সিএনপিসি এবং রোজনেফট। চীনের কোম্পানির প্রবেশ ঘটে গেল ভেনেজুয়েলাতে এবং রোজনেফট রাশিয়া থেকে। এই দুটি দেশ এসে ভেনেজুয়েলার পাশে বন্ধুত্বের হাত বাড়ালো, যাতে করে ভেনেজুয়েলা আমেরিকা সরকারের এই একটার পর একটা অন্যায় জুলুমকে প্রতিরোধ করে কোনোভাবে বেঁচে থাকতে পারে। ভেনেজুয়েলা যখন ভঙ্গুর অবস্থা, আর্থিক দিক থেকে যখন বিপুল চাপের মুখে, কারণ ভেনেজুয়েলা সরকার যে একাধিক জনকল্যাণমুখী যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই কাজগুলো থমকে যেতে শুরু করে। খাদ্য সংকট শুরু হয়, দেশের মানুষের মধ্যে একটা বিপুল দুঃখ বা কষ্টের পরিস্থিতি তৈরি হয়। এই সময়ে চীন এগিয়ে এসে ভেনেজুয়েলাকে ধারাবাহিকভাবে 2007 সাল থেকে ঋণ দিতে শুরু করে। সহজ শর্তে প্রায় 60 বিলিয়ন ঋণ দেয়, যাতে ভেনেজুয়েলা রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারে। তাছাড়া এই সময়ে চীন ধীরে ধীরে লাতিন আমেরিকা মহাদেশ জুড়ে তার ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে শুরু করে। বছরে প্রায় $518 বিলিয়ন এই বিপুল পরিমাণের টাকার ব্যবসা করতে শুরু করে লাতিন আমেরিকা মহাদেশ জুড়ে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, 2022 থেকে 25 সাল, এই 3 বছর সময়ের মধ্যে চীন লাতিন আমেরিকার এই 18টি দেশের সঙ্গে 97টি সামরিক চুক্তি করে এবং বিপুল পরিমাণে সামরিক অস্ত্র এদেরকে প্রোভাইড করা হয়। একদিকে রাশিয়া, অন্যদিকে চীন। রাশিয়া ভেনেজুয়েলাকে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র সাহায্য করে, যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে। তাহলে একদিকে ভেনেজুয়েলায় চীন এবং রাশিয়ার বিপুল পরিমাণে প্রভাব বৃদ্ধি হতে শুরু করে। ভেনেজুয়েলার সীমানা পেরিয়েও গোটা লাতিন আমেরিকা মহাদেশ জুড়ে ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে, একটার পর একটা দেশ, আর্জেন্টিনা, সমস্ত মহাদেশ জুড়েই চীন এবং রাশিয়ার প্রভাব প্রশ্নাতীতভাবে বেড়ে যায়। আর এই প্রভাব যখন বাড়ছে, কপালে ভাঁজ পড়ে যায় হোয়াইট হাউসের, কপালে ভাঁজ পড়ে যায় আমেরিকার প্রশাসনের। তারা যে কোনো মূল্যে চীনের যে অগ্রগতি, এই নিকোলাস মাদুরোর সঙ্গে শি জিনপিং এর যে বন্ধুত্ব, চীন ভেনেজুয়েলার বন্ধুত্বকে মেনে নিতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের একটাই ইচ্ছা ছিল যে করেই হোক
চীনকে আটকাতে হবে। কারণ সারা পৃথিবীর বাণিজ্য জগতে, সামরিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে চীন এখন আমেরিকার একমাত্র শত্রু, পয়লা শত্রু, যে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমেরিকার। স্বাভাবিকভাবেই চীন যখন অপ্রতিরোধ্য, আটকানো যাচ্ছে না, আর ভেনেজুয়েলার এই বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ যদি চীনের নাগালে চলে আসে, চীনকে আর কোনোদিন আটকানোই যাবে না। চীন ইতিমধ্যেই প্রায় 90% রেয়ার আর্থ মিনারেলসে দখলে রেখেছে। ভেনেজুয়েলাতেও যদি চীন রেয়ার আর্থ মিনারেলসকে, এলিমেন্টসকে প্রোডাকশন শুরু করে, আমেরিকার কপালে দুঃখ শেষ হবে। সুতরাং আমেরিকা এই জায়গাটা বন্ধ করতে প্রস্তুত হয়, এগিয়ে আসে, তারা যুদ্ধের পরিবেশ তৈরি করে ভেনেজুয়েলার বিরুদ্ধে। এই অবস্থায় এসে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সাহেবের কাছে এবার একটি মাত্র বিকল্প, এই দাবা খেলাতে যে করেই হোক এই নিকোলাস মাদুরোকে এই বোর্ডের বাইরে ফেলতে হবে এবং এই মারিয়া করিনা মাচাডোকে এনে বসাতে হবে পুতুল সরকারে, যাতে করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল মনস্কামনা পূর্ণ হয়। সে এখন ভেনেজুয়েলার যে তেল সাম্রাজ্য, ভেনেজুয়েলার টোটাল খনিজ তেলের উপরে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করতে পারবে এই রেজিম চেঞ্জের মধ্য দিয়ে। যদি ভেনেজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্পের, আমেরিকার, ইউরোপের পছন্দের মানুষ এই মারিয়া করিনা মাচাডোকে যদি বসানো যায়, তাহলে আমেরিকার লাভই লাভ হবে। সুতরাং তিনি কি চাইছেন? তিনি চাইছেন যে আমেরিকার একটি পুতুল সরকার তারা ভেনেজুয়েলার তৈরি করবে, পাপেট গভর্নমেন্ট তৈরি করতে চাইছে। এবং ভেনেজুয়েলাতে যে সমস্ত মানুষ আমেরিকার দবদবা, আমেরিকার প্রভাব তারা চায় না, সেই গোষ্ঠীগুলোকে পায়ের তলায় বাড়িয়ে দিতে হবে এবং চীন, রাশিয়াকে ভেনেজুয়েলা থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এই লক্ষ্য যদি পূরণ করতে হয়, তার তো একটাই রাস্তা, নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়া। এবং তিনি এই ভেনেজুয়েলার একটি জিওপলিটিক্যাল লোকেশনটা অসাধারণ। যদি ভেনেজুয়েলাতে একটি সামরিক ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারে, তো লাতিন আমেরিকার উপরে একটা স্থায়ী প্রভাব তৈরি করা যাবে, যাতে চীন এবং রাশিয়া আগামী দিনে এই মহাদেশের উপরে কবজা না করতে পারে। সুতরাং এটা একটা বড় লক্ষ্য, যে একটা মিলিটারি আউটপোস্ট তৈরি করা। এবং আমেরিকার যে বৃহৎ কোম্পানিগুলো আছে, তেল কোম্পানিগুলো আছে, সেই তেল কোম্পানিগুলোর হাতে এই ভেনেজুয়েলার খনিজগুলোকে তুলে দেওয়া, যাতে তারা গোল্ড মাইন করতে পারে, ডায়মন্ড মাইন করতে পারে, তারা খনিজ তেল মাইন করতে পারে। সমস্ত কিছু যাতে এই আমেরিকার কোম্পানিগুলোর হাতে আসে, সেটা কেবলমাত্র রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে সম্ভব। তাই এখন ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য, মারিয়া করিনা মাচাডো। দেখুন, মারিয়া করিনা মাচাডো তিনি তাৎপর্যপূর্ণভাবে টাইম ম্যাগাজিনের 100 জন বিশ্বের ক্ষমতাশালী মানুষদের মধ্যে তিনি তালিকাতে চলে এলেন। আবার নোবেল বিজয়ীদের তালিকাতেও তিনি চলে এলেন। এই মারিয়া করিনা মাচাডো, যাকে ভেনেজুয়েলার গড় মানুষ পছন্দ করেন না, যারা তাকে মনেই করেন না গণতন্ত্রের মুখ বলে, তাকে ইউরোপ, আমেরিকা মিলে কুর্নিশ জানিয়ে একটার পর একটা খেতাব, শান্তির নোবেল পুরস্কার দিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? এই যে ন্যারেটিভের কথা, যে নিকোলাস মাদুরো খারাপ, মারিয়া ভালো। সুতরাং পৃথিবী এখন মারিয়াকে গণতন্ত্রের মুখ বলে জানবে। সেই সুযোগে নিকোলাস মাদুরোকে সরিয়ে ফেলে দিয়ে আসনে বসিয়ে দেওয়া হবে কাকে? এই মারিয়াকে। মাচাডো যদি রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে আমেরিকার লুট সন্ত্রাসে কোনো বাধা থাকবে না। মারিয়াও অন্যদিকে, মাচাডো বিপুল পরিমাণে টাকার মালিক হবেন, আবার আমেরিকাও বিপুল সম্পদের মালিক হবে। মধ্যে পড়ে ধ্বংস হবে ভেনেজুয়েলার সাধারণ মানুষ। আমেরিকার এই যে ন্যারেটিভ কি সাংঘাতিক হতে পারে, তার একটি নিদর্শন আমরা এই মালালাকে দিয়েও দেখতে পারি। মালালা ইউসুফজাই 2016 সালে মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। সারা পৃথিবীর মানুষ গুণগান করলেন, অসাধারণ। কিন্তু নোবেল কমিটির একটাই লক্ষ্য ছিল, সেটা কি? ইসলাম ধর্মকে মেলাইন করা,
দেখানো যে ইসলাম ধর্ম একটি প্রাচীন একটা মৌলবাদী ধর্ম, যারা নারী শিক্ষা চায় না, যারা মেয়েদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখে, স্কুল যেতে দেয় না। ইনি সাহসী, তিনি তালিবানের বিরুদ্ধে বুক পেতে দিয়ে গুলি খেয়েছেন লেখাপড়ার জন্যে। এই ইমেজটা দরকার ছিল আমেরিকার, কারণ তারা আফগানিস্তানে বোমা হামলা করে হাজার হাজার নিরীহ শিশুকে খুন করছিলেন। এই জায়গায় যখন গোটা পৃথিবীতে আমেরিকার বিরুদ্ধে যখন সমালোচনা হচ্ছিল, তখন তারা টার্গেট করলো মালালা ইউসুফজাইকে। তাকে এনে আমেরিকা এবং ইংল্যান্ড, ইউরোপ মহাদেশ একত্রে তুলে ধরলো। এই দেখুন যে মালালা হচ্ছে তালিবানের ভিকটিম, তালিবান তাকে গুলি করেছিল, আমরা হচ্ছি রক্ষক। তাকে হেলিকপ্টারে উড়িয়ে এনে হাসপাতালে চিকিৎসা করে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছে আমরা। অর্থাৎ আমেরিকায় একমাত্র পৃথিবীর সত্যের প্রতীক, তারাই সভ্যতা, আর বাকি সব খারাপ। তো আমেরিকা আরো একবার প্রমাণ করতে চাইছে ভেনেজুয়েলার সরকার অন্যায়কারী, তার বিরুদ্ধে যিনি লড়ছেন অর্থাৎ এই মাচাডো, তিনি হলেন সততার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, তাকেই ক্ষমতায় আনতে হবে। তাহলে গোপন লক্ষ্য কি? যেমন মালালাকে নোবেল পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ইসলামকে মেলাইন করে নিজের অবস্থানকে তিনি সঠিক করতে চেয়েছিলেন, এক্ষেত্রে মাচাডোকে রাষ্ট্রপতি করে তার লুটকে তিনি নিশ্চিত করতে চাইছেন। আর এই প্রেক্ষিতেই আজ ভেনেজুয়েলা আক্রমণ করার, দখল করার সকল পরিকল্পনা বাস্তবায়নের পথে আমেরিকা যুক্তরাষ্ট্রের। এই যে ক্যারিবিয়ান সাগর আর এই যে উপকূল ভেনেজুয়েলা রাষ্ট্রের, এই উপকূল বরাবর এখানে 10,000 সেনা মোতায়েন করেছে ইতিমধ্যেই। পাশের যে একটা ক্ষুদ্র দ্বীপ আছে, সেই দ্বীপে আমেরিকার আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত 10,000 সেনা প্রস্তুত। এখানে F-35 জেট, ফাইটার জেট, পৃথিবীর মধ্যে সবচাইতে বিপজ্জনক ফাইটার জেট তৈরি এখানে, তৈরি B-52 বোমারু বিমান, তৈরি B-1 বম্বার্স, তারপরে MQ-9 রিপার ড্রোনস, অপারেশন হেলিকপ্টারস, কি নেই। এবং একের পর এক 8টা যুদ্ধ জাহাজ গোটা উপকূল সীমানা ধরে তারা দখল করে রয়েছে। এবং USS জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, এই এয়ারক্রাফট ক্যারিয়ারের 90টি যুদ্ধ জাহাজ এখান থেকে উড়ে যেতে পারে, তারা বোমা বর্ষণ করতে পারবে, আবার নিরাপদে এসে এই এয়ারক্রাফট ক্যারিয়ারেই তারা আবার ল্যান্ড করতে পারবে। রীতিমতো যুদ্ধের যে মহড়া যা যা দরকার হয় আমেরিকা কসুর করেননি সেগুলো তৈরি করতে। এই আবহে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র এই অত্যন্ত আধুনিক এবং মারাত্মক সব সমরাস্ত্র তারা মোতায়েন করেছে গোটা ভেনেজুয়েলাকে ঘিরে, এবং ইতিমধ্যেই প্রায় 15 বার এয়ার স্ট্রাইক করে ভেনেজুয়েলার প্রায় 56 জন মানুষকে খুন করেছে নৌকোতে হামলা করে। আমেরিকা বর্তমানে যে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আছে এবং তার যে সামরিক প্রস্তুতি, তাতে যুদ্ধ বাধার সম্ভাবনা অতি প্রবল। তবে আমরা শান্তিপ্রিয় এই পৃথিবীর মানুষ হিসেবে আমরা কেউই চাই না আর একটি যুদ্ধ দেখতে। তবে যদি আমেরিকা সত্যি সত্যি ভেনেজুয়েলাকে আক্রমণ করে, এই যুদ্ধ ভেনেজুয়েলার জন্য ঠিক যতখানি মারাত্মক হবে, ততখানি বা তার থেকে অনেক বেশি মারাত্মক ক্ষতিকারক হতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য। কারণ ভেনেজুয়েলায় যে ভূপ্রকৃতি আছে, আফগানিস্তানে দীর্ঘদিন লড়াই করেও আমেরিকার সৈন্যবাহিনী জিততে পারেনি কিউবা বা ভিয়েতনামে। ঠিক অনুরূপ অভিজ্ঞতা হতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ভেনেজুয়েলার ময়দানে। তাছাড়া ভেনেজুয়েলাকে আক্রমণ করলে রাশিয়া এবং চীন তারা বিপুল পরিমাণে সাহায্য করবে আর্থিক এবং সামরিকভাবে আড়াল থেকে। কারণ রাশিয়া এবং চীনের কূটনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে ভেনেজুয়েলার সঙ্গে। তাই কোনোভাবেই চীন বা রাশিয়া চাইবে না আমেরিকা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে খুব সহজেই দখল করুক। ফলত আমেরিকা যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলাকে এই মুহূর্তে আক্রমণ করে, যুদ্ধ বাঁধিয়ে দেয়, সেই যুদ্ধ আমেরিকার পক্ষে অত্যন্ত বিপজ্জনক হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদেরকে আগামী দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা দেবেন।